রাজকুমার, দয়া করুন, গরিবের পেটে লাথি মারবেন না। জঙ্গল ধ্বংস হলে আমাদের আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। তোমাদের মতো সামান্য কাঠুরিয়ার কথায় রাজকুমার রুদ্রবীর তার সিদ্ধান্ত বদলাবে না। আমার প্রাসাদ এখানেই হবে। কি দেখছো? চালাও কুঠার! একটা গাছও যেন দাঁড়িয়ে না থাকে। ঠিক আছে রাজকুমার, আমিও দেখে নিব। আপনাকেও আমি উচিত শিক্ষা দিব। আরে যা, সামান্য কাঠুরিয়ার মেয়ে হয়ে আমাকে শিক্ষা দিবি? তোর সাহস তো কম না। ঠিক আছে, যদি তুই আমাকে পরাজিত করতে পারিস তাহলে এই রাজ্যে আমি আর মুখ দেখাবো না। এই অদ্ভুত চ্যালেঞ্জে শেষ পর্যন্ত কে জিতেছিল? সেই অহংকারী রাজকুমার নাকি সামান্য ওই কাঠুরিয়ার মেয়ে? ভাবছেন গল্পটা বোধহয় এখানেই শেষ? একদমই না। আসল নাটক তো শুরু হলো ঠিক এখান থেকেই। বাবা, এই জঙ্গলটা মায়ের মতো, তাই না? হ্যাঁ রে মা, এই শুকনো কাঠগুলো হাটে বেচলেই আজ আমাদের ভালোই চাল ডাল হয়ে যাবে। জঙ্গলের দয়াতেই তো গরিবের পেট চলে। বাবা, অনেক বেলা হয়ে গেছে, এবার চলো। মেঘলা রে, ও মা মেঘলা, বেলা তো অনেক হলো। আমি হাটে চললাম, এই শুকনো কাঠগুলো বেচে তোর জন্য একটু গুড় নিয়ে আসি। ঠিক আছে বাবা, যাও। মা, এই নে তোর পছন্দের গুড়। বাবা, এবার তুমি বিশ্রাম নাও। এই বিশাল ফাঁকা জায়গাটা আমার চাই। অপূর্ব সেনাপতি, এই পুরো জঙ্গল আজই কেটে পরিষ্কার করে দাও। ঠিক এখানেই তৈরি হবে আমার বিলাসবহুল প্রমোদ ভবন। জি হুকুম। দোহাই হুজুর, এই জঙ্গল কাটবেন না, আমরা গরিব মানুষ। এই জঙ্গলের শুকনো কাঠ বেচেই আমাদের দুবেলা দুমুঠো ভাত জোটে। জঙ্গল শেষ হলে আমরাও শেষ হয়ে যাব। রাজকুমার, দয়া করুন, গরিবের পেটে লাথি মারবেন না। জঙ্গল ধ্বংস হলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। তোমাদের মতো সামান্য কাঠুরিয়ার কথায় রাজকুমার রুদ্রবীর তার সিদ্ধান্ত বদলাবে না। আমার প্রাসাদ এখানেই হবে। এভাবে কাটলে হবে? আরো জোরে চালাও, একটা গাছও যেন দাঁড়িয়ে না থাকে। বাবা, উঠে বসো। এই নাও, একটু খেয়ে নাও। এ তো সামান্য কটা ভাত রে মা, তুই খেয়েছিস? তোর তো সকাল থেকে পেটে কিছুই পড়েনি। আমি আগেই খেয়ে নিয়েছি বাবা। তুমি জানো না, আমি রান্না করতে করতেই অর্ধেক খেয়ে ফেলি। তুমি নাও তো। আর কত মিথ্যা বলবি তুই? ভেবেছিস আমি কিছুই জানি না? দুদিন ধরে তো ঘরে চাল নেই। জঙ্গলটা কেড়ে রাজকুমার আমাদের মুখের খাবারটুকুও কাড়ল। এই বুড়ো শরীরে আর কুলোয় না রে মা, কাজেও যেতে পারি না। একটু জল দে মা। এই তো জল বাবা, একটু খেয়ে নাও।
তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি। শুধু চোখের জল ফেলে কোনো লাভ নেই। অহংকারী রাজকুমার রুদ্রবীর, আপনি আমাদের পেটে লাথি মেরেছেন। আপনি বোঝেন না গরিবের ক্ষুধার জ্বালা কতটা ভয়ঙ্কর। কিন্তু আমি আপনাকে উচিত শিক্ষা দেবই। এমন এক কৌশল আমি করব যাতে আপনি নিজের ভুল বুঝতে বাধ্য হবেন। এই মেঘলার পায়ে এসে আপনাকে পড়তেই হবে, এটা আমার প্রতিজ্ঞা। সেনাপতি, আজই এই পরিষ্কার জঙ্গলে আনন্দ করার জন্য আমার বিলাসবহুল প্রমোদ ভবন নির্মাণ করো। জি হুজুর। রাজকুমার, এই বোতলের নির্যাস দিয়েই শুরু হবে আমার খেলা। তোমাকে আমার কাছেই আসতে হবে। ধীরেন ভাই, এটা স্বর্ণ পাথর। জঙ্গল ধ্বংসের সময় মাটির নিচে পেয়েছি। যার কাছে থাকে সে রাতারাতি বড়লোক হয়ে যায়। এত দামি রত্ন? তা আমাকে দেখাচ্ছ কেন? আমি গরিব। এটা নিয়ে বাজারে গেলে সবাই আমাকে সন্দেহ করবে, তাই ভাবলাম তুমি চাইলে এটা রাখতে পারো। তবে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে। তুমি যা বলবে তা করতেই আমি রাজি। আচ্ছা বলো, কি করতে হবে? এই বোতলে বনের এক পবিত্র জল আছে। তুমি শুধু রাজকুমারের মুখ ধোয়ার পাত্রে এই জলটুকু মিশিয়ে দেবে। ব্যাস, রত্ন তোমার। খুব সহজ কাজ, আমি করে দেব। ধীরেনকে যে চকচকে পাথরটি দিল সেটা আসলে একটি বিশেষ গাছের কষ দিয়ে পালিশ করা সাধারণ পাথর। কিন্তু ধীরেন মনে করল এটা বুঝি সত্যি স্বর্ণের পাথর। আর এভাবেই বোকা বানালো ধীরেনকে। চকচকে পাথর হাতে পেয়ে ধীরেন মেঘলার কাজটি করার জন্য রাজি হল। ধীরেন বোতলটি নিয়ে প্রাসাদে ঢুকে যায়। মেঘলা বাইরে দাঁড়িয়ে মুচকি হাসে আর মনে মনে বলে ওঠে, রাজকুমার, এবার শুরু হবে আসল খেলা। একটু অপেক্ষা করো। এ কি? আমার মুখ আর হাত নীল হলো কিভাবে? সেনাপতি, সেনাপতি, জলদি এসো। আপনার মুখ আর হাত নীল কেন? কি হয়েছে? আমি জানি না কি হয়েছে। শিগগিরই সকল বৈদ্যদের খবর দাও। জি হুজুর। মহারাজ, ক্ষমা করবেন। এই অদ্ভুত অবস্থার কারণ আমি বুঝতে পারছি না। আমার পক্ষে এর সমাধান করা সম্ভব নয়। মহারাজ, ক্ষমা করবেন। এই অদ্ভুত সমস্যা আমার পক্ষে ভালো করা সম্ভব নয়। তবে কি এটা? কেউ এর প্রতিকার জানে না? দূর হও, সবাই চলে যাও। এ কি হলো আমার? এ কি হলো?
এত সাবান দিয়ে ধুলাম তবুও যাচ্ছে না। কি হয়ে গেল আমার? ঔষধে এই মুখের অদ্ভুত সমস্যা যাবে না। বাবা, আপনাকে দেখে আমার মনে আশা জেগেছে। যদি কোনো উপায় জানেন দয়া করে আমাকে সাহায্য করুন। এটি প্রকৃতি ও গরিবের আশ্রয়ের ওপর আঘাত হানার ফল। এই নীল রং কোনো সাধারণ বিষয় নয়, এটা প্রকৃতির শাস্তি। এই নীল দাগ তোমার রূপ, শক্তি ও রাজতেজ সব শুষে নেবে। তোমার এমন কুৎসিত রূপ হবে যে প্রজা ও আপনজনেরা ভয়ে দূরে পালাবে, এবং তোমার রাজসিংহাসনও হাতছাড়া হবে। না, আমি এই অদ্ভুত ও একাকী জীবন চাই না। দয়া করে বলুন, কিভাবে এই পরিস্থিতি থেকে আমি মুক্তি পাব? যে নিরীহ কাঠুরিয়ার মেয়েকে তুমি পথে বসিয়েছ, সেই মেঘলার কাছে গিয়ে তোমার ক্ষমা চাইতে হবে। তার পায়ের ধুলো মাথায় নিতে হবে। সে যদি মন থেকে ক্ষমা করে, তবেই তুমি তোমার আগের রূপ ফিরে পাবে। নচেত এই অভিশপ্ত জীবনই তোমার সঙ্গী হবে। কি ভাবছিস এমন করে, মা? কিছু না বাবা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমাকে ক্ষমা করো মেঘলা, আমি অহংকারে অন্ধ ছিলাম। আমাকে বাঁচাও। বনের দেবী আমাকে অভিশাপ দিয়েছেন। আমার চিরকাল এই অদ্ভুত রূপ নিয়ে থাকতে হবে, রাজত্ব হারাতে হবে। তুমি ক্ষমা না করলে আমি শেষ হয়ে যাব। রাজকুমার, উঠে দাঁড়ান। আমি আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো, তোমার যা শর্ত আমি মানব। আমার অর্ধেক রাজত্ব চাইলে আমি তাও দিয়ে দেব। আমার রাজত্ব চাই না। আপনাকে একটানা 3 দিন আমাদের এই ভাঙা কুড়ে ঘরে থাকতে হবে। পরনে কোনো রাজকীয় পোশাক থাকবে না। পরতে হবে সাধারণ সুতির কাপড়। আর সবচেয়ে বড় কথা, এই 3 দিনে প্রতিদিন আপনি মাত্র একবার খাবার পাবেন। শুধু সামান্য একটু জল মেশানো ভাত, সাথে কোনো তরকারি থাকবে না। পরিমাণ এতটাই অল্প হবে যে আপনার পেটের এক কোণাও ভরবে না। আপনি যেন ক্ষুধার যন্ত্রণা সত্যিই উপলব্ধি করতে পারেন। সাথে কোনো তরকারি থাকবে না। ঠিক যেমনটা জঙ্গল কাটার পর আমরা দিনের পর দিন আধপেটা খেয়ে ক্ষুধার যন্ত্রণা কত কষ্টের তা বুঝতে পেরেছি। আপনিও যেন ক্ষুধার যন্ত্রণা অনুভব করতে পারেন। রাজি থাকলে বলুন। আমি রাজি। আমাকে শুধু এই অভিশাপ থেকে বাঁচাও। মহারাজ, আপনি এখানে কি করছেন? যাও, আমার জন্য সাধারণ পোশাক নিয়ে এসো। জি মহারাজ, জি মহারাজ। আমার খিদে নেই। রাতে না খেলে তো আমার ঘুমই আসে না। অনেক খিদা লাগছে। এত অল্প খেয়ে থাকা সত্যিই কঠিন। যদি একটু ভাত পাওয়া যেত। কেউ কি আছেন? আমাকে এক মুঠো ভাত দেন। আমার অনেক খিদে, আমাকে ভাত দাও। আমাকে এক মুঠো ভাত দাও। এই কয়টা ভাতে পেট ভরে না। আর নেই ভাত? খিদের যন্ত্রণা এত কঠিন আমি কোনোদিন অনুভব করিনি, কিন্তু এখন টের পেয়েছি। এই জঙ্গলের শুকনো কাঠ বেচেই আমাদের দুবেলা দুমুঠো ভাত জোটে।
জঙ্গল শেষ হলে আমরাও শেষ হয়ে যাব। রাজকুমার, দয়া করুন, গরিবের পেটে লাথি মারবেন না। জঙ্গল ধ্বংস হলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আমি কত বড় অপরাধ করেছি। আজ আমি বুঝতে পারছি খিদের কি যন্ত্রণা। মেঘলা, কোথায় তুমি? কি হয়েছে? চিৎকার করছেন কেন? তোমার শর্ত অনুযায়ী 3 দিন পার হয়ে গেছে। এখন আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দাও। আমি আর পারছি না। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন। এগুলো দিয়ে কি হবে? এই নিন, এই জল দিয়ে মুখ ও হাত ধুয়ে নিন। আয়নায় নিজের মুখটা দেখে নিন। অভিশাপ কেটে গেছে। আমি মুক্তি পেয়েছি। রাজকুমার, বনের দেবী আপনাকে কোনো অভিশাপ দেননি। পুরোটাই ছিল আমার একটি সামান্য ভেষজ রঙের খেলা এবং ছদ্মবেশী সাধুর নাটক। কি বলছো তুমি? আমার কিছুই হয়নি। না, আমি আপনাকে কোনো ক্ষতি করতে চাইনি রাজকুমার। আমি শুধু চেয়েছিলাম আপনি একটি বাস্তব শিক্ষা পান। গরিবের ক্ষুধার জ্বালা কেমন তা মর্মে মর্মে অনুভব করানোর জন্যই আমি এই বুদ্ধির আশ্রয় নিয়েছিলাম। মেঘলার মুখে এই সত্যি শোনার পর রাজকুমার একেবারে হতভাগ হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে মেঘলার বুদ্ধির কারণেই তার হাত মুখ নীল বর্ণ ধারণ করেছিল। ঠিক তখনই মেঘলা ও রাজকুমারের সামনে এসে দাঁড়ালো সেই সাধু বাবা। তিনি রাজকুমারকে বললেন, রাজকুমার, মেঘলা যা বলেছে সেটাই সত্যি। আমি মেঘলার কথাতেই সাধুর অভিনয় করেছি। বাস্তবে আমি কোনো সাধু নই। মেঘলার কষ্টের কথা শোনার পর আমি এই অভিনয় করতে রাজি হই, যেন তুমি মেঘলার কাছে ক্ষমা চাইতে বাধ্য হও, আর তুমিও যেন উপলব্ধি করতে পারো যে একজন গরিবের কষ্ট কতটা যন্ত্রণাদায়ক হয়। সাধুর কথা শুনে রাজকুমার বিস্ময়ে যেন পাথর হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হলো ধীরেন। সে রাজকুমারকে বলল, হ্যাঁ রাজকুমার, মেঘলা যা বলেছে সব সত্যি। এর বাস্তব প্রমাণ আমি নিজে। মেঘলা আমাকে একটি চকচকে পাথরের লোভ দেখিয়েছিল। আমি ভেবেছিলাম সেটা বুঝি স্বর্ণ, কিন্তু আসলে তা স্বর্ণ ছিল না। মেঘলা আমাকে বোকা বানিয়ে একটি বোতলে থাকা প্রাকৃতিক পবিত্র নির্যাস আপনার হাত মুখ ধোয়ার জলে ঢেলে দিতে বলে, আর আমি ঠিক সেটাই করি। তারপর যখন আপনি মুখ হাত ধুলেন, আর ঠিক এই জন্যই আপনার মুখ ও হাত নীল বর্ণ হয়ে গিয়েছিল। আসলে ওটা কোনো অভিশাপ ছিল না, পুরোটাই ছিল মেঘলার এক অদ্ভুত বুদ্ধির খেলা। শুধু আপনাকে একা নয় রাজকুমার, মেঘলা আমাকেও আপনার সাথে বোকা বানিয়ে দিল। এই সব সত্যি শোনার পর রাজকুমার আরও অবাক হল। তার চোখে এখন আর বিন্দুমাত্র অহংকার নেই। রাজকুমার ধীরে ধীরে মেঘলার সামনে গিয়ে দাঁড়ালো এবং চরম সম্মানের সাথে বলে উঠল, তুমি ঠিকই করেছো মেঘলা। আমি অহংকারে অন্ধ ছিলাম। এই 3 দিন অল্প পান্তা ভাত খেয়ে বুঝেছি গরিবের পেটের খিদের কি যন্ত্রণা। আমি কথা দিচ্ছি, আপনাদের জঙ্গল আমি আবার নতুন করে গড়ে তুলব। আমার রাজ্যে আজ থেকে কেউ আর অনাহারে থাকবে না। আমি বুঝতে পেরেছি তোমার মতো বুদ্ধিমতী, দয়ালু ও সাহসী মেয়েই পারে হরিনগরের যোগ্য রানী হতে। তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে? মানে আপনি আপনি কি বলছেন এসব? আমি ঠিকই বলেছি মেঘলা, তুমি আর না করো না। আপনার অহংকারের এই পতন আর মানবতার জয়ই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি রাজি।
আজকের এই ছোট্ট ড্রামাটি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।